Hello everyone, welcome to the official YouTube channel of Duti Institute. মিশন 2026 জোর কদমে চলছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশের প্রিপারেশন। ফিজিক্সের প্রিপারেশনের কথা যদি বলি, ফিজিক্সে আমরা অলরেডি লেন্স শেষ করেছি। তো লেন্সের পরে বাই শিডিউল আমরা চলছি। লেন্সের পরে আমরা আসব আলোকীয় যন্ত্রাদি এবং মানব চক্ষু, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড হিউম্যান আই। তো আজকে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসে আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টসগুলোকে পড়ব এবং সেকেন্ড ক্লাসে আমরা হিউম্যান আইটা পড়ব, মানে মানব চক্ষু পড়ব। মানে ভাবার দরকার নেই যে বায়োলজির মতো এখানেও মানব চক্ষু নিয়ে কাটাছেড়া হবে, তা নয়। আমরা সেই মানব চক্ষুকে লেন্সের দৃষ্টিভঙ্গি থেকে পড়ব, ঠিক আছে? তো আজকের ক্লাস হচ্ছে আলোকীয় যন্ত্র পার্ট 1। এই আগে বলে দেই যে কি কি আমরা এখানে পড়বো। এখানে আমরা বেসিক্যালি প্রথমে পড়বো হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্র, সিম্পল মাইক্রোস্কোপ। তারপর কি পড়বো? তারপর পড়বো আমরা কম্পাউন্ড মাইক্রোস্কোপ, এবং তারপরে কি পড়বো আমরা? অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। এই তিনটে জিনিসই আমরা পড়বো, তার মধ্যে কিছু কেস আছে, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা আসি সরল অনুবীক্ষণ যন্ত্র। কি? সরল অনুবীক্ষণ যন্ত্র বা সরল অনুবীক্ষণ যন্ত্র, বা ইংরেজিতে একে বলা হয় সিম্পল মাইক্রোস্কোপ। কি বলা হয় ইংরেজিতে? ইংরেজিতে বলা হয় সিম্পল মাইক্রোস্কোপ। তাহলে এই সিম্পল মাইক্রোস্কোপ খায় না মাথায় নেয়? ফার্স্ট অফ অল, এই সিম্পল মাইক্রোস্কোপ দিয়ে আমরা কি করি? আমরা বলতে গেলে খবরের কাগজের লেখা দেখি। মানে যারা বাড়িতে যদি বৃদ্ধ মানুষ থাকে, দেখবে অনেক সময় তারা কি করে, আতশ কাঁচ দিয়ে খবরের কাগজ পড়ে। আতশ কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস, যেটা আমরা জ্যামিতি বক্সে অনেক সময় পেয়ে থাকি। জ্যামিতি বক্সে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকে। ইভেন আমার মনে হয় যে বায়োলজির যে বক্সটা থাকে সেখানেও হয়তো এই আতশ কাঁচ বা সরল অনুবীক্ষণ যন্ত্র থাকে। তার মানে সরল অনুবীক্ষণ যন্ত্র আর কিছুই না, সরল অনুবীক্ষণ যন্ত্র হচ্ছে আতশ কাঁচ বা ম্যাগনিফাইং গ্লাস। এবার দেখি এটা কিভাবে কাজ করে। এবার কি দেখব? এই অনুবীক্ষণ যন্ত্রটি কিভাবে কাজ করছে। ওকে, সেখানে আমরা কি লেন্স ব্যবহার করি? সরল অনুবীক্ষণ যন্ত্রে একটি উত্তল লেন্স ব্যবহার করার পর দেখো, যে বস্তুটিকে আমরা দেখতে চাই সেই বস্তুটা হচ্ছে আমার পি কিউ। এবং দেখো এই পি কিউ লেন্সের ফোকাস দৈর্ঘ্যের ভেতরে আছে, অর্থাৎ পি কিউ আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে কোনো একটা জায়গায় আছে। বিকজ আলোক কেন্দ্র হচ্ছে ও, ফোকাস হচ্ছে এফ, এদের মাঝে কোনো একটা জায়গায় আছে পি কিউ। তাহলে পি কিউ থেকে একটা সমান্তরাল রশ্মি আসলো। রে ডায়াগ্রাম নিয়ম অনুযায়ী রশ্মিটি কি করবে? ফোকাস দিয়ে চলে যাবে। আরেকটা দ্বিতীয় রশ্মি কি করছে? একদম আলোক কেন্দ্র দিয়ে উইদাউট এনি ডেভিয়েশন, কোনো রকমের বিচ্যুতি ছাড়া সোজা চলে যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো এখানে রশ্মিগুলো মিলিত হবে না। তাহলে রশ্মিগুলো কি হবে? রশ্মিগুলো ভার্চুয়ালি মনে হবে যেন P1 পয়েন্ট থেকে আসছে, কারণ এই পয়েন্টকে যদি আমি ব্যাকওয়ার্ডলি ট্রেস করি, এই রশ্মিটাকে ব্যাকওয়ার্ডলি ট্রেস করি, তাহলে মনে হবে এই রশ্মি দুটি যেন কোত্থেকে আসছে? P1 পয়েন্ট থেকে আসছে। ওকে, তাহলে আমার বস্তু হচ্ছে পি কিউ, আমার প্রতিবিম্ব কি হয়ে যাচ্ছে? প্রতিবিম্ব হয়ে যাচ্ছে P1 Q1। বস্তু আমার পি কিউ, প্রতিবিম্ব কি হয়ে যাচ্ছে? আমার P1 Q1। তো আশা করি আমি রে ডায়াগ্রামটা বোঝাতে পারলাম। এবার এখানে ইউ মানে কি? ইউ মানে হচ্ছে বস্তুর দূরত্ব। ডি মানে কি? ও স্যার, ডি তো প্রতিবিম্বের দূরত্ব, তাহলে ডি লেখা আছে কেন? এবার বলি একটা কথা, ডি মানে হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। ডি এর অর্থ হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তার মানে হচ্ছে ধরো ধরো এই পেনটাতে কিছু একটা লেখা আছে, সাপোজ এ লেখা আছে।
এবার এখানে আমি যদি ধরি ও এ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আর একটু দূরে নেই এ স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এবার একটু কাছে নেই তো কাছে নিতে নিতে দেখছি স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কিন্তু যখনই চোখের এতটাই কাছে চলে আসলো যে আমি এ কে আর স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। তাহলে একটা ন্যূনতম একটা দূরত্ব আছে, যেই দূরত্ব পর্যন্ত বস্তুকে আমি স্পষ্টভাবে দেখতে পারি। বস্তু যদি তার থেকে কাছে চলে আসে তাহলে বস্তুকে আমি আর স্পষ্টভাবে দেখতে পারি না। তো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে সেই ন্যূনতম দূরত্ব যেখানে বস্তু রাখলে আমি বস্তুর স্পষ্ট প্রতিবিম্ব দেখতে পারি। তার থেকে দূরে রাখলে তো দেখতে পারবোই, কিন্তু তার থেকে কাছে রাখলে কিন্তু দেখতে পারবো না। তো একজন স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে, ফর অ্যান অ্যাডাল্ট, স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে এই স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হয় 25 সেন্টিমিটার। তার ডি কি হয়? ডি হয়, ডি কে আমরা বলবো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। কি বলবো? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। ওকে, আচ্ছা এবার আসি আমি আমার ডায়াগ্রাম। এই যে সরল অনুবীক্ষণ যন্ত্র পড়বো বা নেক্সটে যেরকম টাইপের আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট পড়বো, এসবের মূল উদ্দেশ্য হচ্ছে যে বিবর্ধন বের করতে হবে আমাকে। কারণ আমি অনুবীক্ষণ যন্ত্র কাজেই লাগাচ্ছি ছোট জিনিসকে বড় করে দেখার জন্য। তার মানে আমাকে বের করতে হবে এর বিবর্ধন কতটা হচ্ছে, এটাই তো এর পারপাস। সরল অনুবীক্ষণ যন্ত্র বা যে কোনো অনুবীক্ষণ যন্ত্র ব্যবহার করার পারপাস কি, কারণ কি? কারণ হচ্ছে আমরা ছোট জিনিসকে বড় করে দেখতে চাই। তো ছোট জিনিসকে বড় করে দেখতে চাই মানে কোন রাশিটি আমাদের দরকার? আমাদের দরকার বিবর্ধন বা ম্যাগনিফিকেশন। তাহলে লিখছি এখানে বিবর্ধন। আচ্ছা এবার আসো আরেক জিনিস, বিবর্ধন আমরা জানি প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা, হ্যাঁ এতে কোনো সমস্যা নেই। এবার ওই প্রতিবিম্বের উচ্চতা বা বস্তুর উচ্চতা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে বিবর্ধন হচ্ছে কি প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ। দেখো প্রতিবিম্ব লেন্সে কত কোণ উৎপন্ন করেছে, যদি দেখো দেখো বিটা কোণ উৎপন্ন করেছে, বস্তু কত কোণ করেছে? আলফা কোণ করেছে। তাহলে এম ইজ ইকুয়াল টু হচ্ছে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ। এই প্রথমবার আমি লিখছি, পরের বার কিন্তু ডিরেক্টলি আমি অ্যাঙ্গেল গুলো বসিয়ে যাব। প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ বাই বস্তু দ্বারা উৎপন্ন কোণ। স্বভাবতই বুঝতে পারছো প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ এখানে কত? এই প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে বিটা, বিকজ দেখো P1 Q1 কত কোণ করেছে? বিটা কোণ করেছে। বস্তু দ্বারা উৎপন্ন কোণ কি? দেখো PQ এর সমান হচ্ছে P প্রাইম Q প্রাইম। তাহলে এই P প্রাইম Q প্রাইম, এই যে P প্রাইম থেকে যে রশ্মিটা আসছে সেটা লেন্সে কত কোণ করছে? আলফা। বুঝা গেল? এবার এই কোণগুলো না খুবই ক্ষুদ্র, কোণগুলো যদি ক্ষুদ্র হয়, আলফা এবং বিটা ক্ষুদ্র হওয়ায় আলফাকে ইজ ইকুয়াল টু ট্যান আলফা লেখা যাবে এবং বিটাকে ইজ ইকুয়াল টু ট্যান বিটা লেখা যাবে, হ্যাঁ কি না? থিটা ক্ষুদ্র হলে থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ইজ ইকুয়াল টু ট্যান থিটা হয়। সো এখানে আমি আলফার জায়গায় ট্যান আলফা লিখবো, বিটার জায়গায় ট্যান বিটা লিখবো। তাহলে এম ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এম ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান বিটা বাই ট্যান আলফা। এক ধাপ আরো এগিয়ে গেলাম। এবার খুঁজতে হবে আমি ট্যান বিটাকে লম্ব বাই ভূমি আকারে লিখবো, তাহলে কোন ত্রিভুজটা আমাকে নিতে হবে? ট্যান বিটা যদি লিখতে চাই তাহলে আমাকে কোন ত্রিভুজটা নিতে হবে? P1 ও Q1। P1 ও Q1 এই ত্রিভুজের ট্যান বিটা কি হবে? P1 Q1
P1 Q1 বাই লম্ব বাই ভূমি মানে হচ্ছে O Q1। ওকে ফাইন। সিমিলারলি আমি যদি ট্যান আলফা খুঁজতে চাই তাহলে আমার ছোট ত্রিভুজে যেতে হবে। ওকে, ছোট ত্রিভুজ মানে কোন ত্রিভুজ? P প্রাইম O Q1। সো ট্রায়াঙ্গেল P প্রাইম O Q1 থেকে আমি বলতে পারি যে কি P প্রাইম Q1 লম্ব বাই ভূমি মানে হচ্ছে O Q1 is equal to tan alpha। এবার এখানে বসিয়ে দাও, tan বিটার জায়গায় কত বসাবো? P1 Q1 বাই O Q1। tan আলফার জায়গায় কি বসাবো? P প্রাইম Q1 বাই O Q1। সো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? P1 Q1 বাই আচ্ছা P প্রাইম Q1 এর জায়গায় আমি PQ লিখতে পারি? যদি লিখতে পারি তাহলে লিখেই দিলাম, ঠিক আছে? সো P1 Q1 বাই PQ, এটা হচ্ছে কি বিবর্ধনের এখানে আসলো, এতদূর আসলো। এবার এই জিনিসটাকে কি লেন্সের যে জ্ঞাত রাশিগুলো আছে, ফোকাস দৈর্ঘ্য, এই ডি, এসবের ফর্মে নিয়ে আসতে হবে, এসবের রূপে নিয়ে আসতে হবে। তো রূপে যদি নিয়ে আসতে চাই তাহলে একটা কাজ করি, দেখো P1 O Q1 ট্রায়াঙ্গেল P1 O Q1 এবং PQO POQ এরা কি? এরা কিন্তু সদৃশ ত্রিভুজ, তাহলে সদৃশ ত্রিভুজ যদি হয় তাহলে এদের লম্বের অনুপাত অর্থাৎ P1 Q1 বাই PQ কার সমান হবে? ভূমির অনুপাতের সমান হবে। ভূমি মানে হচ্ছে O Q1 বাই OQ। তাহলে এই যে সমীকরণটা আমি পেয়েছিলাম সেটাকে সাপোজ 1 নং সমীকরণ, তাহলে সেই 1 নং সমীকরণে এবার আমি এটা বসাবো। ওকে, 1 নং সমীকরণে আমি বসাবো। সো m ইজ ইকুয়াল টু কি হচ্ছে? m ইজ ইকুয়াল টু হচ্ছে OQ1 বাই OQ। আচ্ছা এবার দেখি OQ1 কি? OQ1 হচ্ছে OQ1 মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব। প্রতিবিম্বকে আমি কোথায় দেখতে চাই? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব দেখতে চাই, তার মানে ডি। OQ মানে কি? বস্তুর দূরত্ব ইউ। তাহলে এম কি হচ্ছে? এম হচ্ছে ডি বাই ইউ। এম কত হচ্ছে? এম হচ্ছে ডি বাই ইউ। ওকে, তাই বলে ভেবো না এটাই শেষ, এটা আসলো তো। এবার লেন্সের ফোকাস দৈর্ঘ্যের ফর্মে যদি আমার দরকার হয়, বিবর্ধন যদি আমার কিসে দরকার হয়? লেন্সের ফোকাস দৈর্ঘ্যের রূপে, তাহলে কি করা যেতে পারে? তাহলে আমরা সেই লেন্সের সমীকরণ ইউজ করব। লেন্সের সমীকরণ অনুযায়ী, তো লেন্সের সমীকরণ অনুযায়ী আমি কি বলতে পারি? লেন্সের সমীকরণ ছিল 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এখান থেকে আমি কি বের করব? ডি বাই ইউ এর ভ্যালু বের করব। কি বের করব? ডি বাই ইউ এর ভ্যালু বের করব। আচ্ছা একটা কথা বলো তো, ভি মানেই তো ডি, এবং চিহ্ন যদি চিহ্ন তো আমাকে অবশ্যই বসাতে হবে। চিহ্ন কি হবে? মাইনাস ডি হবে। কেন মাইনাস ডি হবে? কারণ লেন্সের এ পাশে তো প্রতিবিম্ব লেন্সের এ পাশে তৈরি হচ্ছে, সেটা কি লাইটের বিপরীতে গিয়ে মাপতে হবে, তাই সাইন কি হবে? সাইন হবে নেগেটিভ। সো মাইনাস ডি। সিমিলারলি ইউ কিন্তু আমার নেগেটিভ, সো মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 1/f আমার পজিটিভ, কারণ উত্তল লেন্স। সো মাইনাস 1/d প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। আমার দরকার কি? ডি বাই ইউ, উভয় পক্ষকে ডি দিয়ে গুণ করে দাও, তাহলে -1
প্লাস ডি বাই ইউ ইজ ইকুয়াল টু ডি বাই এফ। দেয়ারফর ডি বাই ইউ কি দাঁড়াবে, ডি বাই ইউ দাঁড়াবে 1 প্লাস ডি বাই এফ। ডি বাই ইউ কি দাঁড়াচ্ছে, ডি বাই ইউ দাঁড়াচ্ছে 1 প্লাস ডি বাই এফ। ওকে, তাহলে আমার বিবর্ধন কত আসলো, বিবর্ধনের আলটিমেট ফর্ম আসলো 1 প্লাস ডি বাই এফ। এটা কখন বিবর্ধন, যখন প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হচ্ছে। এটা কখন বিবর্ধন, কখন, যখন প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হচ্ছে। ওকে, এবার আমি চাই প্রতিবিম্বকে অসীমে তৈরি করতে। আমি কি চাই, প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। তার মানে ভি আমার কি, ভি হচ্ছে ইনফিনিটি। ভি যদি ইনফিনিটি হয় তাহলে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। সো এখানে ভি এর জায়গায় যদি ইনফিনিটি বসাই, ইউ এর জায়গায় মাইনাস ইউ বসাই, তাহলে কি হচ্ছে, তাহলে ডি বাই ইউ দাঁড়াবে কত, ডি বাই এফ। ডি বাই ইউ কার সমান হবে, ডি বাই ইউ সমান হবে ডি বাই এফ এর। তাহলে এখন বিবর্ধন কত, বিবর্ধন মানে কি ডি বাই ইউ। তো এই ক্ষেত্রে যখন প্রতিবিম্ব অসীমে তৈরি হচ্ছে, ডি বাই ইউ এর ভ্যালু কত চলে আসছে, ডি বাই এফ। সো ডি বাই, বোঝা গেল, ক্লিয়ার? আচ্ছা, তার মানে একটা আতশ কাচ দিয়ে আমি বিবর্ধন ডি বাই এফ থেকে শুরু করে 1 প্লাস ডি বাই এফ পর্যন্ত শিফট করাতে পারি। তার মানে বিবর্ধনের রেঞ্জ, বিবর্ধনের পাল্লা হচ্ছে ডি বাই এফ থেকে 1 প্লাস ডি বাই এফ। পাল্লা কত, ডি বাই এফ থেকে 1 প্লাস ডি বাই এফ। বা অন্যভাবে যদি বলতে চাই যে মিনিমাম কতখানি বিবর্ধন হতে পারে, ডি বাই এফ, ম্যাক্সিমাম কতখানি বিবর্ধন হতে পারে, 1 প্লাস ডি বাই। এবং এখান থেকে আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, যদি এম কে আমরা তো অবশ্যই একের বড় করব, না হলে তো আতশ কাচ ব্যবহার করার কোনো মানেই হয় না। এম যদি একের থেকে বড় হয় তার মানে ডি কার থেকে বড় হবে, এফ এর থেকে বড় হবে। বা ঘুরিয়ে যদি বলি এফ 25 সেন্টিমিটার থেকে কম হবে। তার মানে কি, এফ উইল বি অলওয়েজ লেস দ্যান 25 সেন্টিমিটার। কারণ স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে ডিপ 25 সেন্টিমিটার হয়, তার থেকে এফ কম রাখতে হবে যদি আতশ কাচ হিসাবে সেই উত্তল লেন্সকে তুমি ব্যবহার করতে চাও। বোঝাতে পারলাম, ক্লিয়ার? আচ্ছা, যখন প্রতিবিম্বকে আমি অসীমে দেখব তখন আমার চোখ রিল্যাক্সে থাকবে, মানে চোখের ওপর প্রেসার পড়বে না। এখানে চোখ কিসে থাকবে, এখানে চোখ রিল্যাক্সে থাকবে। আর এখানে একটু চোখের ওপর প্রেসার পড়বে, কোথায়, যখন প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্র। ওকে, এটা হচ্ছে আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্র। তাহলে আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা কি করতে পাচ্ছি, যে খবরের কাগজ পড়তে পাচ্ছি বা ছোট লেখা বড় করে দেখতে পাচ্ছি। কিন্তু যদি তোমার দরকার হয় যে তুমি একটা উদ্ভিদ কোষ দেখবে বা একটা প্রাণী কোষ দেখবে, সেই উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ দেখার জন্য তুমি যদি সেই কোষের সামনে যদি ওই আতশ কাচ ধরো, তাহলে কি তুমি দেখতে পারবে? কোনোদিনও দেখতে পারবে না। এবার প্রশ্ন হচ্ছে কেন দেখতে পারবো না? তুমি বলবে স্যার উদ্ভিদ কোষ খুব ছোট ছোট তাই দেখতে পারবো না। আমি বলবো হ্যাঁ, খুব ছোট ছোট তাই দেখতে পারবে না। তাহলে দেখতে গেলে কি করতে হবে, সেই ছোট জিনিসগুলিকে বড় করে দেখতে হবে। তার মানে বিবর্ধন যে আছে সেটাকে আরো বাড়াতে হবে। আতশ কাচ দিয়ে যে পরিমাণ বিবর্ধন হচ্ছে সেটা সাফিসিয়েন্ট নয়, বিবর্ধন আরো বাড়াতে হবে, তাহলে তুমি সেই উদ্ভিদ কোষ বা প্রাণী কোষকে দেখতে পারবে। সেই জন্যই আমরা তৈরি করলাম কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র।
বা এটাকে বলা ইংরেজিতে কি বলবো, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ। ওকে, আচ্ছা এবার দেখো কিভাবে সেটা কাজ করছে, প্রথমে সেটা বোঝাই, তারপর বুঝতেই পারছো আমরা কিসে যাব, বিবর্ধনে যাব। ওকে, এই কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা দুটো লেন্স ইউজ করছি। সরল অনুবীক্ষণ যন্ত্রে ছিল একটা উত্তল লেন্স, কিন্তু যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে চলে আসছে দুটো উত্তল লেন্স। দেখতে পাচ্ছ এই যে একটা উত্তল লেন্স, এই যে আরেকটা উত্তল লেন্স। এই O1 উত্তল লেন্সের সামনে আছে বস্তু PQ। তাহলে যে লেন্সের সামনে বস্তু থাকে সেই লেন্সকে আমরা এখন থেকে কি বলবো, সেই লেন্সকে আমরা এখন থেকে বলবো অভিলক্ষ্য বা অবজেক্টিভ। অভিলক্ষ্য বা অবজেক্টিভ, তার মানে O1 হচ্ছে আমার কি, O1 হচ্ছে অভিলক্ষ্য বা অবজেক্টিভ। ওকে, আর যে লেন্সের সামনে আমরা চোখ রাখবো সেটাকে বলা হচ্ছে অভিনেত্র বা আইপিস। অভিনেত্র বা আইপিস। তাহলে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে কটি লেন্স আছে, দুটি লেন্স আছে, একটা হচ্ছে অবজেক্টিভ আর একটা হচ্ছে আইপিস। দ্যাটস গুড। এবার দেখো একটা বস্তু আছে কি F1 এর বাইরে, এই যে O1 যে লেন্স তার ফোকাসের বাইরে একটা বস্তু আছে PQ। ঠিক আছে, তাহলে সেই PQ বস্তু এই লেন্সের জন্য প্রতিবিম্ব তৈরি করছে P1 Q1। কি করছে, O1 লেন্স PQ বস্তুর প্রতিবিম্ব কোথায় তৈরি করছে, এখানে তৈরি করছে, এবং সেই প্রতিবিম্বটি কি P1 Q1। এবং এই প্রতিবিম্বটা যেখানে তৈরি হলো সেই বিন্দুটি কোথায় আছে জানো, সেই বিন্দুটি আছে দ্বিতীয় যে লেন্স অর্থাৎ অভিনেত্র তার ফোকাসের ভেতরে আছে। তার মানে এই Q1 পয়েন্টটা কোথায় আছে, তোমার আলোক কেন্দ্র এবং ফোকাসের ভেতরে মাঝে আছে। তার মানে এই যে P1 Q1 প্রতিবিম্ব যেটা প্রথম লেন্স তৈরি করছে, সেই প্রতিবিম্বটি দ্বিতীয় লেন্স অর্থাৎ অভিনেত্রের ক্ষেত্রে কি হিসাবে কাজ করছে, অভিনেত্রের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করছে। এবং সেই P1 Q1 এর প্রতিবিম্ব আলটিমেটলি কোথায় পাচ্ছি আমরা, P2 Q পাচ্ছি। কোথায় পাচ্ছি, D দূরত্বে পাচ্ছি। বোঝা গেল কিভাবে এটা কাজ করছে। আরেকবার বলি, অভিলক্ষ্যর ফোকাসের বাইরে একটা বস্তু আছে, তাহলে অভিলক্ষ্য দ্বারা একটা প্রতিবিম্ব তৈরি হলো P1 Q1। এই প্রতিবিম্বটিকে অবশ্যই তোমার অভিনেত্রের ভেতর, ফোকাসের ভেতরে রাখতে হবে, আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝে রাখতে হবে, তাহলে এর প্রতিবিম্ব একটি অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে। তার মানে এখানে একটা জাস্ট এক্সটেনশন আছে। এক্সটেনশন কি, এই অভিলক্ষ্যটি। তাহলে এর বিবর্ধন কত হবে, দেখো বিবর্ধন এখানে কটি লেন্স ইউজ করছি, এখানে লেন্স ইউজ করছি আমরা দুটো লেন্স ইউজ করছি। তো বিবর্ধন অলওয়েজ কি হয়, মাল্টিপ্লিকেটিভ হয়, মানে গুণোত্তরীয় প্রগতিতে বাড়তে থাকে। নট গুণোত্তরীয়, আই মিন ধরো 5খানা লেন্স আছে, তাদের বিবর্ধন M1 M2 M3 M4 M5, তাহলে মোট বিবর্ধন কিন্তু M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 প্লাস M5 হবে না। কি হবে, হবে M1 মাল্টিপ্লাইড বাই M2 মাল্টিপ্লাইড বাই M3 অ্যান্ড ডট 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 আপ টু M5। সো সিমিলারলি এখানেও দুটো লেন্স আছে, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে আইপিস। তাহলে মোট বিবর্ধন কত হবে, মোট বিবর্ধন হবে MO ইন্টু ME, মানে অবজেক্টিভের বিবর্ধন গুণন তোমার হচ্ছে আইপিসের বিবর্ধন। আদূর বোঝাতে পারলাম। এবার দেখো অবজেক্টিভ যে লেন্সটা আছে এটা নর্মাল একটা উত্তল লেন্স, তাহলে আমার MO যেটা আছে সেটাকে আমি লিখতে পারি V/U, কারণ লেন্সের সাধারণত লেন্সের তোমার বিবর্ধন কি হয়, V/U হয়, নর্মাল ফর্মুলা। ওকে, আচ্ছা এবার অবজেক্টিভ লেন্সে একটু আসি। অবজেক্টিভ লেন্সে লেন্সের সমীকরণ প্রয়োগ করছি। লেন্সের সমীকরণ অনুযায়ী, লেন্সের সমীকরণ অনুযায়ী আমরা কি লিখতে পারি, লেন্সের সাধারণ সমীকরণ আগে লিখি 1/v - 1/u = 1/f লিখলাম।
আচ্ছা, সো ভিটা বলো পজিটিভ হবে না নেগেটিভ হবে? প্রতিবিম্বের দূরত্ব এক্স্যাক্টলি পজিটিভ হবে, কারণ লেন্সের ডান পাশে তৈরি হচ্ছে। এটা মাইনাস ইউ হয়ে যাবে, সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, 1/u ইজ ইকুয়াল টু 1 এটাকে বলো FO, কারণ স্পেসিফিকেশন করে দিলাম যে এটা কি অবজেক্টিভের ফোকাল লেন্থ FO। আমার দরকার কি V/u, তাহলে একটা কাজ করো, V দিয়ে গুণ করে দাও, তাই না? V দিয়ে গুণ করে দাও, V দিয়ে যদি গুণ করো তাহলে এটা কি হবে 1 প্লাস V/u ইজ ইকুয়াল টু V/FO। ওকে, তাহলে আমার এখানে V/u কত আসছে, V/u আসছে V/FO মাইনাস 1। তার মানে আমার MO কত চলে আসলো, MO চলে আসলো আমার V/FO মাইনাস 1। অবজেক্টিভের ফোকাল অবজেক্টিভের বিবর্ধন বা ম্যাগনিফিকেশন আমি বের করে ফেললাম। এবার আসি আইপিস। একটা কথা বলো তো, এবার মনে করো কি যে এই অবজেক্টিভ লেন্সটি নেই, শুধু এখানে একটা P1 Q1 বস্তু আছে যেটা ফোকাসের ভেতরে আছে, আর এখানে একটা উত্তল লেন্স আছে। তাহলে আমরা কোথায় ফিরে যাব, আমরা ফার্স্ট কেসে ফিরে যাব, মানে সরল অনুবীক্ষণ যন্ত্রে ফিরে যাব। তো সরল অনুবীক্ষণ যন্ত্রে যদি ফিরে যাই তাহলে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কত পড়েছি, আমরা বিবর্ধন পড়েছি 1 প্লাস D/F। এখানে F এর জায়গায় লিখবো FE, কারণ আইপিস এর ফোকাল লেন্থ, হ্যাঁ কি না? তাহলে আমি MO জানলাম V/FO মাইনাস 1, আমি ME জানলাম 1 প্লাস D/FE। তাহলে আমার মোট বিবর্ধন কত হবে, আমার মোট বিবর্ধন হবে M is equal to MO into ME। MO হচ্ছে V/FO মাইনাস 1, ME হচ্ছে 1 প্লাস D/FE। ওকে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার বিবর্ধনের ফর্মুলা, বিবর্ধনের এক্সপ্রেশন। ওকে, V/FO minus 1 into 1 plus D/FE। ওকে, এবার যদি ছবিটা তুমি ভালো করে দেখো, এই যে প্রথম যে উত্তল লেন্স মানে আমার অবজেক্টিভ, সেটার দ্বারা যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, সেই প্রতিবিম্বটি কিন্তু আইপিসের খুব কাছে তৈরি হয়। আমার কথাটা বুঝতে পারলে? যে অবজেক্টিভ দ্বারা যে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে সেটা আইপিসের খুব কাছে তৈরি হয়। তার মানে এই প্রতিবিম্বটির দূরত্ব মানে V, এই লেন্স দুটির মধ্যে যে দূরত্ব মানে L, তার প্রায় সমান, মানে V is nearly equals L, V is nearly equals L। so V কি হয়, V nearly equals L হয়। L মানে কি, লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব, এটাকে নলের দৈর্ঘ্য বলা যায়, মানে মাইক্রোস্কোপের টিউবের যে লেন্থ সেটাও হচ্ছে L। কারণ তোমার ওই লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব মানে ওখানেই টিউব আছে, মানে কি টিউবের দৈর্ঘ্য। তার মানে L কি, L হচ্ছে নলের দৈর্ঘ্য বা টিউব লেন্থ। তার মানে আমি এখানে M is equal to, এখানে কি বসাতে পারি, L/FO minus 1 into 1 plus D/FE বসাতে পারি। বলো পারি কি পারি না? এক্স্যাক্টলি বসাতে পারি। এবার যদি বসিয়ে দিই, বসিয়ে দেওয়ার পরে দেখো FO আর L, FO আর L, FO কি অবজেক্টিভের ফোকাল লেন্থ, আর L কি, L হচ্ছে নলের দৈর্ঘ্য। এই FO আর L এর মধ্যে L কিন্তু অনেক বেশি হয় FO থেকে, অবজেক্টিভের ফোকাল লেন্থ তুলনামূলক অনেক কম নেওয়া হয়। ঠিক আছে, অবজেক্টিভের ফোকাল লেন্থ অনেক কম নেওয়া হয়, তার তুলনায় টিউবের দৈর্ঘ্য, নলের দৈর্ঘ্য অনেক বেশি হয়। তার মানে বলতে পারি as L is very very greater than FO,
তাহলে m ইজ ইকুয়াল টু লেখা যেতে পারে L বাই FO, ওকে, ইন্টু 1 প্লাস D বাই FE। ঠিক আছে, L বাই FO ইন্টু 1 প্লাস D বাই FE। ওকে, বোঝা গেল? সো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে বিবর্ধন। এটা কি হচ্ছে আমার, এটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে বিবর্ধন। এবার কোন ক্ষেত্রে বিবর্ধন তুমি প্রশ্ন করতে পারো, স্যার কোন ক্ষেত্রে? প্রতিবিম্ব আপনি কোথায় দেখলেন? আমি বলবো প্রতিবিম্ব আমি দেখেছি কি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে। যখন প্রতিবিম্ব, কারণ তুমি খেয়াল করো সরল অণুবীক্ষণ যন্ত্রে যখন প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে ছিল তখন বিবর্ধন কিন্তু ছিল 1 প্লাস ডি বাই এফ। আচ্ছা আমি তোমাকে দেখিয়ে দিই, চলো আমি তোমাকে একটু দেখিয়ে দিই। এই যে প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে হলে এম ইজ ইকুয়াল টু কি হয়, 1 প্লাস ডি বাই এফ হয়। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে যখন প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হয়, যখন প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হয় তখন এই এম হচ্ছে আমার এটা। ওকে, এবার যদি প্রতিবিম্ব অসীমে তৈরি হয়, যদি প্রতিবিম্ব অসীমে তৈরি হয়, প্রতিবিম্ব অসীমে তৈরি হলে আমার যে অভিনেত্র আছে সেই অভিনেত্রীর বিবর্ধন হয়ে যায় কত? অভিনেত্র মানে কি, অভিনেত্র মানে ওই যে যেটা উত্তল লেন্স চোখের সামনে আছে, শুধু তার কথা ভাবো যে প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে, অসীমে তৈরি হচ্ছে। শুধু তার কথা ভেবে যদি বলো যে প্রতিবিম্ব অসীমে তৈরি হচ্ছে তাহলে সরল অণুবীক্ষণ যন্ত্রে ফিরে যাবে। সরল অণুবীক্ষণ যন্ত্রে যখন প্রতিবিম্ব অসীমে তৈরি হয় তখন বিবর্ধন কত হয়? বিবর্ধন হয় ডি বাই এফ। এখানে হবে ডি বাই এফই, কারণ দুটো লেন্স আছে আলাদা করে বোঝাচ্ছি, ডি বাই এফই। তাহলে এখন আমার মোট বিবর্ধন কত হবে? এম ইজ ইকুয়াল টু এমও ইন্টু এমই। এমও কত পেলাম? এমও পেলাম এল বাই এফও, যেটা ছিল সেটাই আছে, ইন্টু এমই কত পেলাম? ডি বাই এফই। এল বাই এফও ডি বাই এফই। ওকে, দেখো আমি তোমাকে এক্স্যাক্ট ফর্ম কি হয় সেটাও বলে দিচ্ছি, অ্যাপ্রক্সিমেট ফর্ম কি হয় সেটাও বলে দিচ্ছি। নিউমেরিক্যাল কোনো রকমের নিউমেরিক্যাল আটকানোর কোনো কথাই নয়। পরের দিন আমরা নিউমেরিক্যাল ক্লাস করব, কিন্তু তার আগে আমি এইটুক তোমাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে কোনো রকমের নিউমেরিক্যাল আটকাবে না। যাবতীয় যত ফর্মুলা দরকার আমরা কিন্তু করে নিচ্ছি, এবং শুধু করে নিচ্ছি মানে কি আমি লিখছি আর বলছি তা কিন্তু নয়, আমি ডিরাইভ করে করে বলছি। ইউটিউবে খুব কম চ্যানেল এরকম আছে যেখানে এইভাবে ডিরাইভ করে করে বলা থাকে। ওকে, বেশিরভাগই দেখবে ডিরেক্টলি বলে দিয়ে অঙ্ক করে দিচ্ছে, তার ফলে স্টুডেন্টের মাথার উপর চাপ পড়ে এবং সেই চাপ নিয়ে কোনো লাভ হয় না, কারণ আলটিমেটলি পরীক্ষা আস্তে আস্তে সব ভুলে যায়, সব ফর্মুলা ভুলে যায়। ফর্মুলা যাতে না গোলায় তার জন্য প্র্যাকটিস করতে হবে ডেরিভেশন, সেটা তোমার সিলেবাসে থাকুক আর না থাকুক। বুঝতে পারলে? ইভেন যখন আমরা থার্ড সেম পড়ছিলাম তখন তো আমাদের শুধু এমসিকিউ ছিল, কিন্তু তখন যদি আমরা শুধু ফর্মুলা মুখস্থ করতাম তাহলে কিন্তু ভালো হতো না, ভুলে যেত সব। সেজন্য সিলেবাস কি আছে মানে এক্সাম প্যাটার্ন কি হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে প্রিপারেশনের টাইপ আলাদা আলাদা হবে না, প্রিপারেশন একটাই হবে, সেটা হচ্ছে প্রপার ডেরিভেশন, প্রপার ফর্মুলা, প্রপার প্র্যাকটিস। ওকে, সো এটা হচ্ছে আমার কি যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে বিবর্ধন এল বাই এফও ইন্টু ডি বাই এফ। তার মানে বুঝতেই পারছো নলের দৈর্ঘ্য যদি বাড়ে, অর্থাৎ অভিনেত্র এবং অভিলক্ষের মধ্যে দূরত্ব যত বাড়বে তত কি হবে, আমার বিবর্ধন বাড়বে। ওকে, বোঝা গেল? তারপরে কি
m is inversely proportional to 1/fo, ফোকাস অবজেক্টিভের ফোকাস দৈর্ঘ্য বাড়লে ওটা কমে আসবে, and m is inversely proportional to fe, আইপিসের ফোকাস দৈর্ঘ্য বাড়লে বিবর্ধন কমে আসবে। এই হচ্ছে আমার যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। ওকে, তাহলে আমরা দেখলাম সরল অণুবীক্ষণ যন্ত্র এবং যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। তাহলে এই অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা কি করতে পারি? কাছের কোনো ছোট জিনিসকে আমরা বড় করে দেখতে পারি। এবার অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তুমি চাঁদ দেখতে পারবে না, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে বৃহস্পতি দেখতে পারবে না, বৃহস্পতির যে উপগ্রহ আছে সেগুলোও দেখতে পারবে না। তার মানে অণুবীক্ষণ যন্ত্র শুধু কাছের জিনিসকে ছোট করে দেখার, কাছের মানে কি? কাছের মানে তোমার হাতের সামনে আছে এরকম জিনিসকে বড় করে দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্র আমরা ব্যবহার করি, সেটা সরল হোক বা যৌগিক। এবার মহাকাশের বিভিন্ন গ্রহ নক্ষত্র এদেরকে পর্যবেক্ষণ করার জন্য আমরা তৈরি করে ফেলি অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বা নভোবীক্ষণ যন্ত্র। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বা নভোবীক্ষণ যন্ত্র। ওকে, বা এটাকে বলা হয় অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। মানে বুঝতে পারলে? দুটো ছবি আছে, ভয় পাওয়ার কিছু নেই, একই যন্ত্রের দুটো আলাদা আলাদা অ্যাডজাস্টমেন্ট, আর কিছুই না। বুঝতেই পারছো এইখানে আমরা প্রতিবিম্বকে কোথায় দেখছি? প্রতিবিম্বকে দেখছি অসীমে। এক্ষেত্রে আমরা প্রতিবিম্বকে কোথায় দেখছি? প্রতিবিম্বকে দেখছি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে, ডি দূরত্বে দেখছি, আর এখানে প্রতিবিম্বকে আমরা অসীমে দেখছি। ওকে, তো বলি কিভাবে এটি কাজ করছে। এই ক্ষেত্রে যদি বলি, দেখো লাইট আসছে অসীম থেকে, সমান্তরাল রশ্মি আসবে, আসার পরে কি করছে? এই লেন্সটাকে আমরা সিমিলারলি কি বলবো? এই লেন্সটিকে আমরা বলবো অবজেক্টিভ বা অভিলক্ষ, আর এটাকে কি বলবো? আইপিস বা অভিনেত্র, অভিলক্ষ, আর এটা হচ্ছে অভিনেত্র। বোঝা গেল আর দূর? ওকে, তো সমান্তরাল রশ্মি আসছে, তাহলে অভিলক্ষর দ্বারা প্রতিসৃত হয়ে তারা কি করবে? অভিলক্ষ লেন্সের ফোকাস তলে মিলিত হবে। এই যে ফোকাস তলটা এখানে আছে, পি বিন্দুতে মিলিত হচ্ছে, পি কিউ প্রতিবিম্ব আমি পাচ্ছি। কার প্রতিবিম্ব? কার দ্বারা প্রতিবিম্ব? অভিলক্ষ দ্বারা প্রতিবিম্ব পাচ্ছি। এবার এই প্রতিবিম্ব দ্বিতীয় লেন্স অর্থাৎ অভিনেত্রের ক্ষেত্রে বস্তু হিসাবে কাজ করবে, এবং আমরা অ্যাডজাস্টমেন্ট করে এই পি কিউকে দ্বিতীয় লেন্সের অর্থাৎ অভিনেত্রের ফোকাসে রেখেছি। অর্থাৎ পি কিউ এখানে ইন্টারেস্টিংলি তোমার অভিলক্ষের ফোকাসেও আছে এবং তার সাথে সাথে অভিনেত্রের ফোকাসেও আছে। ভেরি ইন্টারেস্টিং। এটা হচ্ছে কার মাধ্যমে করি আমরা? অ্যাডজাস্টমেন্ট। ওই তোমার টেলিস্কোপের নলের যে টিউবগুলো আছে তার দেখবে লেন্থ চেঞ্জ হয়, এটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এই অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা কিন্তু করে থাকি। আর এখানে কি হচ্ছে? এখানে দেখো আসছে, এই যে ফোকাস তলে মিলিত হচ্ছে। এবার এই ফোকাসটাকে আমি কি করছি? আইপিসের ভেতরে নিয়ে নিচ্ছি। কার ফোকাসকে? অবজেক্টিভের ফোকাস পয়েন্টটিকে আমি কি করছি? আইপিসের ভেতরে নিয়ে নিচ্ছি। তার ফলে কি হচ্ছে? বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো আমার আলটিমেটলি দরকার হচ্ছে বিবর্ধন, এম। আমার কি দরকার? আমার দরকার হচ্ছে বিবর্ধন বা এম। এম মানে কি? এম মানে আমরা একটু আগেই বলেছি বিটা বাই আলফা, প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ বাই বস্তু দ্বারা উৎপন্ন কোণ। সে তুমি দুটো ছবি দেখো, প্রতিটি ক্ষেত্রেই প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে বিটা। এই ক্ষেত্রে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ বিটা, এই ক্ষেত্রে প্রতিবিম্ব দ্বারা উৎপন্ন কোণ বিটা। দুই ক্ষেত্রেই বস্তু দ্বারা উৎপন্ন কোণ কত? বস্তু দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে আলফা। ওকে, তার মানে কোণ যদি ক্ষুদ্র হয় এটাকে আমি ট্যান বিটা বলতে পারি, বিটাকে আমরা কি বলতে পারি? ট্যান বিটা। আলফাকে আমরা কি বলতে পারি? ট্যান আলফা। কেন বলছি? কারণ কোণগুলি খুবই ক্ষুদ্র, এটা বাস্তবে সত্যি। আচ্ছা, ট্যান বিটা যদি লিখতে চাই তাহলে আমার কোন ত্রিভুজটা নেওয়া উচিত বলো তো? ট্যান বিটা যদি লিখতে চাই তাহলে আমার কোন ত্রিভুজটি নেওয়া দরকার?
এই ত্রিভুজটা নিব, বড় ত্রিভুজটা নিব। চলো বড় ত্রিভুজটাই নেই, ছোটটা দিয়েও তো হয়, ছোটটা দিয়েও হয়, বড়টা দিয়েও হয়। আচ্ছা বড়টা দিয়ে নিচ্ছি। দেখো দেখো P1Q1 বাই O2Q1, O2Q1 এটা হচ্ছে আমার ট্যান বিটা। বলে বুঝতে পারছো কিনা? আর ট্যান আলফা কি হবে? ট্যান আলফা হবে, দেখো ট্যান আলফা কি বলা যেতে পারে? আচ্ছা ট্যান বিটাকে একটা কাজ করো, ছোট ত্রিভুজ দিয়ে লেখো, ব্যাপার আছে। কারণ এই যে তোমার এটা আছে লম্বটা, এটাকে আমরা দুপাশেই কমন নিব। বিটা কোণ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রেও এটাকে ইউজ করব, আলফা কোণ বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রেও আমরা এটাকে ইউজ করব। সো এটাকে বলা যেতে পারে পি কিউ বাই O2Q, O2Q। আর ট্যান আলফাকে কি বলবো? ট্যান আলফাকে বলবো পি কিউ বাই O1Q, O1Q। তার মানে আলটিমেটলি O1Q বাই O2Q। এটা হচ্ছে আমার সাধারণ রূপ, বিবর্ধনের সাধারণ রূপ হচ্ছে আমার O1Q বাই O2Q। ওকে, এবার আমরা কন্ডিশন অ্যাপ্লাই করব। প্রথমে আমরা দেখছি যে যদি আমরা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে দেখতে চাই, যদি আমরা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব দেখতে চাই, এবং পরে দেখব আমরা কোথায় দেখতে চাই, অসীমে দেখতে চাই। ওকে, তো অসীমে যদি দেখতে চাই, প্রথমে তাহলে অসীম দিয়ে শুরু করি, ছবিটা সামনে আছে। প্রতিবিম্ব অসীমে তৈরি হলে, প্রতিবিম্ব অসীমে তৈরি হলে O1Q, দেখো O1Q কত হয়ে যাচ্ছে, O1Q হয়ে যাচ্ছে FO, মানে অবজেক্টিভের ফোকাস দৈর্ঘ্য, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্য। এবং O2Q আর সমান হয়ে যাচ্ছে, O2Q সমান হয়ে যাচ্ছে অভিনেত্রের ফোকাস দৈর্ঘ্য, FE। তাহলে M কত হয়ে যাচ্ছে? M হয়ে যাচ্ছে FO বাই FE। তাহলে যখন প্রতিবিম্ব অসীমে তৈরি হয় তখন অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের বিবর্ধন কত হয়? FO বাই FE হয়। বোঝাতে পারলাম? ওকে, এবার যদি প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হয়, তার মানে ছবিটা না নিলে তুমি বুঝতে পারবে না, ছবিটা নেওয়া অবশ্যই প্রয়োজন। পিকচার্স, প্রতিবিম্ব যখন স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হচ্ছে, ওকে, তখন আমার এম, আমার কি এম হচ্ছে O1Q বাই O2Q, তাই তো দেখলাম। এম কি আমার? এম হচ্ছে O1Q বাই O2Q। আচ্ছা, এই ক্ষেত্রে O1Q, O1Q কি? O1Q হচ্ছে O1Q কি? O1Q হচ্ছে FO, অবজেক্টিভের ফোকাস দৈর্ঘ্য। দেখো এই যে O1 পয়েন্ট থেকে কিউ পয়েন্টের দূরত্ব কত? FO, ফোকাস দৈর্ঘ্য। কারণ সমান্তরাল রশ্মিগুলো এসে মিট করছে, তার মানে নিশ্চয়ই ফোকাস তলে মিট করছে। আমার দরকার এবার O2Q, আমার দরকার কি? O2Q। দেখো দেখো আমরা কি জানি? 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। ওকে, দ্বিতীয় লেন্সের জন্য এই O2Q যেটা আছে সেটা কি? মাইনাস O2Q বসালাম, মাইনাস হবে কারণ এই দিকে আছে, বা পাশে আছে। ওকে, প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/fo। ওকে, বোঝা গেল? আচ্ছা, এটা যদি বোঝা যায় তাহলে দেখো আমি কি করতে যাচ্ছি, আমি করতে যাচ্ছি যে 1/u, ইউ যেটা আছে সেটাকে আমি কিভাবে লিখতে পারি? আচ্ছা, এটাকে মাইনাস 1/O2Q প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/FO। ওকে, বোঝা গেল?
1 মিনিট। ইউ কত? ইউ ইউ হচ্ছে আমার 1 মিনিট। ও টু কিউ যেটা আছে, ও টু কিউ হচ্ছে আমার, ও টু কিউ হচ্ছে আমার কত? ও টু কিউ বস্তু, তার মানে ওটা হচ্ছে আমার কিউ। একটু ভুল হয়েছে এখানে, সরি ফর দ্যাট। 1 বাই ভি, ভি কোথায় দেখবো? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, মাইনাস ডি, মাইনাস 1 বাই মাইনাস ও 1 কিউ, ও টু কিউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ ই। তাহলে 1 বাই ও টু কিউ কি হয়ে যাচ্ছে? 1 বাই এফ ই প্লাস 1 বাই ডি। ওকে, এইবার এম ইজ ইকুয়াল টু কি? এম ইজ ইকুয়াল টু হচ্ছে ও ওয়ান কিউ বাই ও টু কিউ। ও ওয়ান কিউ যেটা আছে সেটার ভ্যালু কত? এফ ও ইন্টু ও টু কিউ, 1 বাই ও টু কিউর ভ্যালু কত? 1 বাই এফ ই প্লাস 1 বাই ডি। ওকে, তার মানে এফ ইটা যদি কমন নাও তাহলে এফ ও বাই এফ ই, তো 1 প্লাস এফ ই বাই ডি। এটা হচ্ছে আমার অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের বিবর্ধন। এটা আমার কি? এটা হচ্ছে আমার অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপের বিবর্ধন, এফও বাই এফই ইন্টু 1 প্লাস এফই বাই ডি। কখন বিবর্ধন? যখন প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে? প্রতিবিম্ব তৈরি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে। আর যখন প্রতিবিম্ব অসীমে তৈরি হয় তখন কত হয়? এফও বাই এফই। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার কখন? যখন কোথায় প্রতিবিম্ব তৈরি হচ্ছে? স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব অর্থাৎ ডি তে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো বুঝতেই পারছো যে অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপে এফও অলওয়েজ এফ এর থেকে বড় হয়, অবজেক্টিভের ফোকাস দৈর্ঘ্য আইপিসের থেকে অলওয়েজ বড় হয়। সিমিলারলি মাইক্রোস্কোপের ক্ষেত্রেও অবজেক্টিভের ফোকাস দৈর্ঘ্য আইপিসের থেকে কিন্তু বড় হয়। ওকে, এই ক্ষেত্রে যখন আমি কোথায় ফোকাস করেছি? অসীমে ফোকাস করেছি, মানে প্রতিবিম্বকে যখন অসীমে তৈরি করেছি তখন দেখো লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব কত? লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল ইজ ইকুয়াল টু, দেখো, এফও প্লাস এফই, এফও প্লাস এফই। তাহলে এখানে এল হচ্ছে এফও প্লাস এফই। আর দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে তৈরি হয়েছে তখন এল দেখো কত? এল হচ্ছে, ভালো করে দেখো, এল হচ্ছে এফ ও। এই যে কিউ থেকে ও পর্যন্ত হচ্ছে এফ ও প্লাস কিউ থেকে ও টু পর্যন্ত হচ্ছে ইউই। ওকে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য কখন? যখন প্রতিবিম্ব স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব তৈরি হয়। তাহলে এই হচ্ছে আমার 3 ধরনের আলোকীয় যন্ত্র: সরল অনুবীক্ষণ, জটিল অনুবীক্ষণ, যৌগিক অনুবীক্ষণ এবং অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। নেক্সট ক্লাসে আমরা কি করব? মানব চক্ষু পড়ব এবং মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, তার কারণ কি এবং রে অপটিক্সের মাধ্যমে সেটাকে দেখাবো রেটিনায় মিলিত হচ্ছে হচ্ছে না। ওকে, তার ফলে প্রতিকার কিভাবে করব, কত লেন্সের চশমা পরব এবং সেই সম্বন্ধীয় নিউমেরিক্যাল। এবং তার সাথে সাথে ভয় পাবার কারণ নেই, এই যে আমরা অ্যাস্ট্রোনমিক্যাল যে অপটিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো পড়লাম সে সম্বন্ধীয় নিউমেরিক্যালও পরের ক্লাসে কিন্তু থাকবে। তো টিল দেন ভালো করে পড়াশোনা করো। এখানে রে ডায়াগ্রামগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। রে ডায়াগ্রামগুলো কিন্তু আমাকে শিখতে হবে ভালো করে। রে ডায়াগ্রাম ছাড়া কিন্তু নম্বর তুমি পাবে না। ওকে, প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।